হ্যাভ আ নাইস ডে অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। আজকে একদম কথা না বাড়িয়ে পরিষ্কার চলে যাই। তোমাদের জন্য এই লকডাউন পিরিয়ডের মধ্যে যারা আছো, আইসিএসসির যারা পড়াশোনা করছো, তাদের জন্য একটা কবিতা আছে, তোমরা জানো, দ্য কোল্ড উইদিন, রিটেন বাই জেমস প্যাট্রিক। সেই কবিতার মধ্যে আমি চলে যাচ্ছি। এই যে কবিতা, এই কবিতাটা লেখা হয়েছিল 1960-তে। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার 1960। আর কি, আর হচ্ছে, উনি একজন আমেরিকান পোয়েট ছিলেন। তার পাশাপাশি এই যে কবিতাটা, এই কবিতাটার একটা ইউনিভার্সালি প্রোফাউন্ড মরাল আছে। কবিতাটা পড়ার পর আমরা জানতে পারবো। আর এই ইউনিভার্সালি প্রোফাউন্ড মরালটা থাকার জন্য আমরা এটাকে একটা প্যারাবেল হিসেবে ধরে নেব। ইউনিভার্সালি প্রোফাউন্ড মরালটা কি না, একটা ব্রাদারহুডের, একটা ইউনিভার্সাল ব্রাদারহুডের চিন্তাভাবনা এই কবিতার মধ্যে আমরা পাবো। মানে ব্যাপারটা হচ্ছে যে ইফ উই বিহেভ সেলফিশলি, if we behave in a selfish way and do not share the resources around us, the end will be fatal. If we behave in a selfish way and do not share the resources around us, the end will be fatal. এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও এই কবিতার মধ্যে দেখতে পাবো কনসেপ্ট অফ সিন। একটা অ্যাঙ্গার বলো, প্রেজুডাইস বলো, মেটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড বলো, মিজারলিনেস বলো, এগুলো সব সিন। এই জিনিসগুলো আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এই কবিতার যদি আমরা সেটিংটাতে চলে যাই, তাহলে এই কবিতাটা সিনসিনাটি, ওহিও সিনসিনাটির সেটিংয়ে তৈরি। মনে রাখতে হবে ওই সময়, ইন দ্য ইয়ার 1960, ওই সময়ে কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না। একটা রেসিয়াল প্রেজুডাইস চলছিল, ব্ল্যাক পিপলদের সঙ্গে হোয়াইট পিপলদের দ্বন্দ্ব চলছিল। এই সমস্ত কিছুর মধ্যে এই কবিতাটিকে লেখা। আর বেশি কিছু না বলে ডাইরেক্ট কবিতার মধ্যে চলে যাচ্ছি। দেখো, কবিতার মধ্যে যাওয়ার আগে একটুখানি আমি ব্যাপারটাও বলে দিই। হঠাৎ করে 6টা লোক একদিন এক জায়গায় জড়ো হয়েছিল। চরম ঠান্ডা ছিল বাইরে, তাদের প্রত্যেকের হাতেই একটা করে লাঠি ছিল, কিন্তু তারা কেউ তাদের সামনে এবার ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালিয়ে রেখে দিয়েছিল। এবার ওই আগুনটা আস্তে 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 নিভে যাচ্ছিল, কিন্তু ওই 6জনের মধ্যে কেউই তাদের লাঠিটাকে দিয়ে ওই আগুনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো না। ফলস্বরূপ আগুনও নিভে গেল, আর তারা চরম ঠান্ডায় মারাও গেল। তাহলে তারা যে এই যে বাইরের ঠান্ডাতে মারা কিন্তু তারা যায়নি, তারা তাদের এই ভিতরের ন্যারোনেসের জন্য মারা গেছে। সেই ব্যাপারটা কি, এই ন্যারোনেসটা কি, কি হলো না হলো, সেটা জানতে গেলে আমাদের কবিতার ভেতরে যেতে হবে। চলো যাই। কবিতাটা শুরু হচ্ছে একটা ড্রামাটিক নোটে। ফার্স্ট স্ট্যাঞ্জা দেখো, 6 humans trapped by happenstance in bleak and bitter cold. Each one possessed a stick of wood, or so the story is told. 6 humans, 6 humans trapped by happenstance, মানে 6জন মানুষ একটা জায়গায় হঠাৎ করে ট্র্যাপড হয়ে গেছিল, জড়ো হয়েছিল। খেয়াল করো, কবি এখানে পিপল বললেন না, কবি এখানে ম্যান বললেন না, মেন বললেন না, হিউম্যানস বলে দিলেন। মানে কি বলো তো, হিউম্যানস হচ্ছে এমন একটা স্পিসিস যাকে ওই যে ওপরে যিনি বসে আছেন ক্রিয়েটার, তিনি ক্রিয়েট করেছেন। আর তার চোখে, ওই ক্রিয়েটারের চোখে এই পৃথিবীতে যারা আছে তারা সবাই সমান। এখানে যদি মেন লিখতেন বা পিপল লিখতেন, তাহলে কি আসতো, মেন বা পিপলরা বিরোধ সৃষ্টি করতে পারে, মানে একে অপরের থেকে অন্যজনকে আলাদা চোখে দেখে। এই ব্যাপারটা, এই ব্যাপারটা প্রথমেই রিডারদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, যে ক্রিয়েটারের চোখে সবাই এক, কবি খুব সুন্দরভাবে এই ব্যাপারটা প্রথমেই রিডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেন লিখলেন না, পিপল লিখলেন না, হিউম্যানস লিখলেন। 6 humans ট্র্যাপ বাই হ্যাপেনস্টেন্স। এই যে এবার হ্যাপেনস্টেন্স
মনে রাখতে হবে এটা প্রি অ্যারেঞ্জড। এই হ্যাপেন্সটেন্স মানে প্রি অ্যারেঞ্জড। তাদের এই যে মিটিংটা এটা প্রি অ্যারেঞ্জড ছিল। তাহলে তারা কি নিজেরা ঠিক করেছিল যে তারা ছজন মিলে এক জায়গায় জড়ো হবে? না, ক্রিয়েটার ঠিক করে রেখে দিয়েছিল। যে ওপরে বসে আছেন যিনি, তিনিই ঠিক করে রেখে দিয়েছিলেন যে তারা ছজন একবার এক জায়গায় জড়ো হবে। কীরকম অবস্থায়? ইন ব্লিক অ্যান্ড বিটার কোল্ড, একটা গ্লুমি, একটা বিটার ঠান্ডার মধ্যে তারা এক জায়গায় জড়ো হবে। ব্লিক, গ্লুমি, বিটার, সাংঘাতিক, একবারে সাংঘাতিক ঠান্ডার মধ্যে তারা একত্রে একটা জায়গায় জড়ো হয়েছে। ইচ ওয়ান possessed a stick of wood, or so the story is told. যেমনটা গল্পে বলা হয়েছে তাতে করে জানা যাচ্ছে যে তাদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আছে, কাঠের লাঠি। তাহলে বোঝাতে পারছি আমি। তাহলে এই কবিতাটা দেখো পুরোপুরি একটা ড্রামাটিক নোটে শুরু হলো, যে ছজন লোক একটা জায়গায় একত্রিত হয়েছে, চরম ঠান্ডা সেখানে, আর এই চরম ঠান্ডার মধ্যে তাদের নিজেদের হাতে একটা করে সবার লাঠিও আছে। এবার কি হচ্ছে দেখা যাক। তারা এই চরম ঠান্ডা, তো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো প্রকারে তারা তাদের সামনে আগুন জ্বালিয়ে রেখেছে এবং আগুনের উত্তাপটা তারা নিচ্ছে। আর এই আগুনকে ঘিরে তারা গোল করে বসে আছে ছজন। দে আর ডাইং ফায়ার ইন নিড অফ লগস। এবার তাদের ওই আগুন আস্তে 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 নিভতে আরম্ভ করেছে। এবার আগুন যখন নিভছে তখন সেই আগুনটাকে আরও প্রজ্বলিত রাখার জন্য দরকার ছিল আরও লগস, আরও লাঠির, আরও কাঠির। তাদের হাতে তো ছিল একটা করে। দে আর ডাইং ফায়ার ইন নিড অফ লগস। তাদের ওই আগুন, নিভন্ত আগুনের দরকার ছিল একটা করে লগ, কিন্তু তাদের হাতেও তো ছিল। তারা কি দিল? বাট দ্য ফার্স্ট ওয়ান হেল্ড হার্স ব্যাক। প্রথমজন, সে একজন মহিলা, না সে দিল না, সরিয়ে নিল লাঠিটা নিজের নিজের কাছে, দিল না। কেন? না, ফর অফ দ্য ফেসেস রাউন্ড দ্য ফায়ার সি নোটিসড ওয়ান ওয়াজ ব্ল্যাক। ওই আগুন জ্বলছিল, তারা তো ঘিরে বসেছিল আগুন জ্বলার চারিপাশে। ওই আগুনের আলোতে সে দেখতে পেল এই যে ছজন বসে আছে তার মধ্যে একজন আছে, সে কালো চামড়ার মানুষ, ব্ল্যাক। তা সে তখন ভাবছে, আমি কেন দেব? আমার লাঠি দিয়ে ওই ব্ল্যাক ম্যানকে বাঁচাবো কেন? আমি সবাইকে বাঁচাতে পারি, সবার জন্য আমার লাঠি দিতে পারি, কিন্তু ওই ব্ল্যাক পিপলের জন্য না। তাহলে ভাবো, এখানে পরিষ্কারভাবে একটা রেসিয়াল প্রেজুডাইস দেখা যাচ্ছে এই স্ট্যান্ডাতে। পরের লোকটা কি দিল? দেখা যাক পরের লোকটা কি করছে। The next man, looking across the way, saw one not of his church. পরবর্তী লোকটা, সেও একটু ঘুরে দেখে নিল চারিদিকে, দিয়ে দেখলো একজন রয়েছে যে কিনা তার সেম রিলিজিয়ানের নয়। এই যে বলছে না, স ওয়ান নট অফ হিস চার্চ, মানে তার সেম রিলিজিয়ানের সে নয়। অ্যান্ড কুড নট ব্রিং হিমসেলফ টু গিভ দ্য ফায়ার হিজ স্টিক টু বার্থ। সেই কারণের জন্য সে কি বলল, যখন এ আমার রিলিজিয়ানের জন্য নয়, আমার রিলিজিয়ানের নয়, তাহলে আমি অন্যজনের জন্য দিতে পারি, একে বাঁচাতে আমার লাঠি দেবো কেন? এও দিল না, এও দিল না লাঠি। তাহলে সেকেন্ড স্ট্যান্ডে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা রিলিজিয়াস ইনটলারেন্স। আর কি দেখতে পাচ্ছি? একটা ন্যারো মাইন্ডেড ব্যাপার। ও এতটাই ন্যারো মাইন্ড, ও নিজের রিলিজিয়ানের নয় বলে ও লাঠিটা দিল না, আরামসেও দিতে পারতো। তারপরের জন কি করলো? দ্য থার্ড ওয়ান স্যাট ইন tattered clothes. He gave his coat a hitch. Why should his log be put to use to warm the idle rich? The third one sat in tattered clothes. Tattered মানে torn, worn out. তাহলে তৃতীয় জন, সে ছেঁড়া খোড়া কাপড় পরে বসে আছে, জামা কাপড় পরে। হি গেভ হিজ কোট আ হিচ। কোটটাকে আরো টাইটেন করে নিল, এরকম কোটটাকে আরো টাইটেন করলো। টাইটেন করে ভাবছে, হোয়াই শুড ইস লগ বি পুট টু ইউজ টু আর্ম দ্য আইডেল রিচ। কেন, কেন সে তার লগটাকে ইউজ করতে দেবে, তার লাঠিটাকে ইউজ করতে দেবে? তার লাঠি ইউজ হবে, আগুন আরও জ্বলবে, আর ওই বেটা আইডেল রিচ, ওই বেটা লেডি রিচ ম্যানটা সে বাঁচবে, তা তো হবে না। আমি সবাইকে বাঁচাতে পারবো, কিন্তু এই রিচকে বাঁচানোর জন্য আমি আমার লাঠি দেব না। তাহলে দেখো এখানে একটা এনভিয়াস ফিলিং আমরা দেখতে পাচ্ছি পুয়ারের রিচের প্রতি। তাহলে সেও কিন্তু দিল না। তাহলে তিনটে স্ট্যান্ডায় তিন রকম দেখতে পেলাম আমরা। প্রথমে দেখলাম রেসিয়াল প্রেজুডাইস, তারপরে দেখলাম রিলিজিয়াস ইনটলারেন্স, এখানে দেখছি আমরা একটা এনভিয়াস ফিলিং। এরপর দেখো কি হচ্ছে। এরপর দ্য রিচ ম্যান জাস্ট স্যাট ব্যাক অ্যান্ড থট অফ দ্য ওয়েলথ হি হ্যাড ইন স্টোর। এবার ওই বড় লোকটা বেশ একটু আরাম করে বসে
সে ভাবছে আমি তো প্রচুর অর্থ সম্পদ করেছি, আমার প্রচুর অর্থ সম্পদ, আর সে অর্থ সম্পদ আমি বহু কষ্ট করে তৈরি করেছি। অ্যান্ড হাউ টু কিপ হোয়াট হি হ্যাড আর্ন ফ্রম দ্য লেজি শিপলেস পুয়ার। আর ও জানে, ওই বড়লোক জানে যে আমি যখন এত সম্পদ অর্জন করেছি, আমার আর কি দরকার, আমি কেন দেবো ভাই আমার লাঠি, আমি লাঠি দেবো তো ওই গরিবটা বাঁচবে, ওই শিপলেস পুয়ারটা, ওই পুয়ারটা যার কোনো ফোকাস নেই সেই লোকটা বাঁচবে, আমি কেন দেবো আমার লাঠি ওদেরকে বাঁচানোর জন্য, আমি বাঁচছি এটাই ভালো। তাহলে দেখো এখানে তার গ্রিড ধরা পড়ছে। রবি ঠাকুরের এটা ছিল না, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মানে বড়লোক এর কিছুই এসে যায় না, যদি ওই লাঠিটুকু দেয় ও সেটুকুও দিতে পারছে না, তাহলে এখানে ওর গ্রিড ধরা পড়ছে। তারপরে স্ট্যান্ডায় দেখো, দ্য ব্ল্যাক ম্যানস ফেস bespoke revenge as the fires passed from his side, for all he saw in his stick of wood was a chance to spite the white. আর এই কালো চামড়ার লোকটা, তার চোখে মুখে রিভেঞ্জের ছাপ স্পষ্ট, সে রিভেঞ্জ নিতে চায়। অ্যাজ দ্য ফায়ার পাস্ট ফ্রম হিজ সাইড, যখন ওই আগুনের জন্য তৈরি হওয়া ওই আলোটা, সেই আলোটার মধ্যে দিয়ে সে যখন দেখতে পেল যে ওখানে ওখানে কি আছে, সাদা চামড়ারও প্রাণী রয়েছে, তখন সে ভাবলো, আরে ভাই আমি দেব আমার লাঠি, আমার লাঠি দিয়ে আমি স্পাইট করব, স্পাইট করব মানে দেব, হার্ট করব, কাকে, ওই ব্যাটারি ওই ব্যাটা হোয়াইট ম্যানকে, ওই হোয়াইট ম্যানকে। আমি তো আমার লাঠি দিয়ে আগুনটাকে আরও রেডি রাখার জন্য, আরও প্রজ্বলিত হওয়ার জন্য আমার লাঠিটা তো আমি দেবো না, এই লাঠি দিয়ে আমি ওই হোয়াইট ম্যানকে পিটোবো। তার মধ্যে একটা রিভেঞ্জ অ্যাপিল দেখা যাচ্ছে, দেখো একটা হ্যাট্রেট দেখা যাচ্ছে। তারপরে স্ট্যান্ডাতে, দ্য লাস্ট ম্যান অফ দিস ফরলোন গ্রুপ, ফরলোন কথাটা খুব ইম্পর্টেন্ট, বলছি পরে। দ্য লাস্ট ম্যান অফ দিস ফরলোন গ্রুপ ডিড নট, নট বানানটা দেখো, NOUGHT, except for gain, giving only to those who gave was how he played the game. আর এই শেষ লোকটা, এই একাকিনী, এই স্যাড, এই লোনলি গ্রুপটার, ফরলোন গ্রুপ বলছে, খেয়াল করো 6জন রয়েছে, তবুও ফরলোন, তবুও স্যাড, তবুও লোনলি। কেন 6জন আছে, আছে তো ঠিক আছে, কিন্তু তারা তো কারোর সঙ্গে কারোর ভ্রাতৃত্ববোধ নেই, ভালোবাসা নেই, কারোর জন্য কেউ স্যাক্রিফাইস করতে পারছে না, তাহলে এরকম একটা গ্রুপকে কি গ্রুপ বলা চলে, ফরলোন গ্রুপ। তাই ফরলোন গ্রুপের মধ্যে একজন ছিল, সে কীরকমভাবে গেম, মানে এই গেমটাকে সে গেম হিসেবে দেখছে, এই জিনিসটাকে সে গেম দেখছে, সে কীভাবে গেম খেলছে, সে ভাবছে যদি আমাকে কেউ দেয় আমি দিতাম, কেউ দিল না আমি কেন দেবো, তাহলে আমিও আমার লাঠি দেবো না। দ্যাটস হাউ হি প্লেড দ্য গেম, এইভাবে ও গেমটা খেললো আর কি। ওই যে নট, NOUGHT, নট মানে নাথিং, তাহলে মানে এটা কী দাঁড়াচ্ছে, ডিড নট এক্সেপ্ট ফর গেইন, মানে ও দেখলো এখানে কোনো কিছু গেইন হবে না, নাথিং হি কুড গেইন ফ্রম হেয়ার, যদি কেউ না লাঠি দেয় ও কিচ্ছু গেইন করতে পারবে না, তাহলে কিছুই যখন গেইন করবে না ও কেন ও লাঠিটা দেবে, তার মানে ওর মধ্যে জেনারোসিটি নেই, চরম বেশি ম্যাটেরিয়ালিস্টিক। আর এইভাবে কি হলো, ফাইনালি দেখো কি হচ্ছে, their logs held tight in death still hands was proof of human sin. They did not die from cold without, they died from the cold within. এরপর আগুন নিভে গেল, তারা চরম ঠান্ডায় মারা গেল। এবার তারা সত্যি কি চরম ঠান্ডায় মারা গেল, এই যে বাইরে চরম ঠান্ডার ছিল, এই বাইরে চরম ঠান্ডার জন্য কি তারা মারা গেল না, তারা ওই কোল্ড উইথ, এই বাইরের যে কোল্ড, সেই কোল্ডের জন্য তারা মারা যায়নি, তারা মারা গেছে কোল্ড উইদিনের জন্য, অর্থাৎ তাদের হৃদয়ে যে কোল্ড রয়েছে, যে ন্যারোনেস রয়েছে, যে একটা সাংঘাতিক রকমের একে অপরের প্রতি প্রতিশোধ ভাবনা চিন্তা রয়েছে, কারোর পাশে থাকবো না, পাশে দাঁড়াবো না, এই চিন্তা ভাবনা রয়েছে, সেলফিশ অ্যাটিটিউড রয়েছে, এই সব থেকে তারা মারা গেল। আর তারা যখন মারা গেল তখন তারা দেখছে তাদের হাতে ওই লাঠিগুলো ঠিক এরকমভাবে শক্তভাবে শক্তভাবে তারা লাঠিগুলোকে ধরে রেখেছে, মানে তারা মরে গেছে, মরে যাওয়ার পরেও দেখো লাঠি তারা ধরে আছে, লাঠি তারা ছাড়েনি। আর এই যে লাঠি, এই যে লগস অফ উড, এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেটাফোর অফ সিন, এটা পাপের পরিচিতি, আ মেটাফোর অফ সিন,
আর এই যে আগুন, আগুনটা কি? ফায়ার অফ এনলাইটেনমেন্ট, ফায়ার অফ এনলাইটেনমেন্ট। এবার ধরো ওরা যদি ওই লাঠিটাকে দিত, তাহলে আগুনের উত্তাপে তাদের মনটাও তো পবিত্র হয়ে যেত, তারা বাঁচতো। কিন্তু তাদের ন্যারোনেস, তাদের বিভিন্ন রকম প্রেজুডাইস এটা করতে দিল না। তাহলে দেখো তারা মারা গেল কি জন্যে? বাইরের কোল্ডটার জন্য নয়, কোল্ড উইদিনের জন্যে। এই যে কোল্ড উইদিন, কোল্ড উইদিন কি? ল্যাক অফ ওয়ার্মথ। ল্যাক অফ ওয়ার্মথ মানে ল্যাক অফ জেনারোসিটি। তাদের মধ্যে ছিল না ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে ছিল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দে ডায়েড নট অনলি ফিজিক্যালি, দে ডায়েড স্পিরিচুয়ালি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একে অপরের সঙ্গে সাথ দিয়ে সেলফিশনেস ত্যাগ করে মানুষের মতো হয়ে বাঁচতে হবে। ওই উপরওয়ালা ক্রিয়েটার যিনি ক্রিয়েট করেছেন, তার চোখে সবাই সমান, সবাইকে আমাদেরকে একদিন মরতে হবে। আর মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সবাইকে একে অপরের জন্য বাঁচতে হবে, স্বার্থপরতা রাখলে হবে না। ঠিক আছে, এটুকুই থাক। বাকি হচ্ছে যখন এই লকডাউন যাবে তখন তোমরা বই পাবে, সেই বইয়ে দেখবে ভোকাবুলারি দেওয়া আছে, সেগুলো দেখবে, কোয়েশ্চেন অ্যান্সার শেখানো আছে, সেগুলো পড়বে। আপাতত কবিতাটাকে এভাবে বুঝো। হ্যাভ এ নাইস ডে।